ম্যাথমেটিক্সে এমসিকিউ করতে স্টুডেন্টরা যথেষ্ট আনন্দ পায়, কারণ যদি তোমার এমসিকিউ জানা থাকে তাহলে এটা যত তাড়াতাড়ি তুমি এটাকে করে দিতে পারবে, কিন্তু কোনো যখন অঙ্ক করতে হবে অত তাড়াতাড়ি তুমি করতে পারবে না। তাহলে তুমি যদি এমসিকিউ তাড়াতাড়ি করতে পারো, 10টা এমসিকিউ করলে 10 মার্কস তোমার ঝুলিতে চলে আসলো। তো আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3-এর এমসিকিউ করব, কোশ্চেন নাম্বার 14। যারা আমাকে জানে না, যারা এই চ্যানেল কোনোদিন আগে দেখেনি, তাদের জন্য বলে দিই, আমি অরূপ স্যার। আমি এই ছোট্ট আমার ইউটিউব চ্যানেল ম্যাথলার্নে এনসিইআরটি সিলেবাস আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8, 9 আর 10-এর ম্যাথমেটিক্স করিয়ে থাকি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করি। কোষে দিকে 1.3 ক্লাস 9 এমসিকিউ কোশ্চেন নাম্বার 14। তাহলে দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে √5 5-এর বর্গমূল এর দশমিক বিস্তার। 5-এর বর্গমূলের দশমিক বিস্তার। এ একটি সসীম দশমিক, বিতে বলেছে একটি সসীম অথবা আবৃত দশমিক, সি একটি অসীম এবং অনাবৃত দশমিক, ডি কোনোটাই নয়। এখন তোমরা নিজেরাই বলো, 5-এর বর্গমূল কি একটি সসীম দশমিক হতে পারে? আমরা আগেও আলোচনা করেছি যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা কারা নয়? যেমন 1 বর্গ সংখ্যা। কেন বর্গ সংখ্যা? কারণ 1 × 1 করলে 1 হয়। সেরকমই 4 বর্গ সংখ্যা, কারণ 2 × 2 করলে 4 হয়। এমনি 3 × 3 করলে 9 হয়। কিন্তু কোনো সংখ্যাকে সেই সংখ্যার সঙ্গেই গুণ করলে কি 5 হবে? কখনোই হবে না। সেই জন্যে 5-এর বর্গমূল যখন আমরা দশমিকে বিস্তার করব তখন সেইটা অসীম দিকে চলে যাবে এবং কখনো আবৃত হবে না। সেই জন্য, কারণ 5-এর বর্গমূল যে সংখ্যাটা সেটা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা সবসময় অসীম এবং অনাবৃত দশমিক হয়। সেই জন্য তোমরা বুঝতে পারছো এই সিটা যেটা হবে সেটা হবে আমাদের কারেক্ট অপশান। 2 নম্বরটা দেখি, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ সংখ্যা হবে, সর্বদাই মূলদ সংখ্যা হবে, নাকি সর্বদা একটি পূর্ণ সংখ্যা হবে, না মূলদ কিংবা অমূলদ সংখ্যা কোনোটাই হতে পারে। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল, আমরা এটাকে একটু বুঝে লিখতে হবে। দুটি অমূলদ সংখ্যা কীরকম সংখ্যা হতে পারে? দেখো, অমূলদ সংখ্যা আমি জানি, এক্ষুনি দেখলাম 5-এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, 5-এর বর্গমূলের সঙ্গে যদি আমি 2-এর বর্গমূল গুণ করি, এটাও মূলদ, এটাও মূলদ, তাহলে আমার কি হলো? এইটা হবে বর্গমূলের মধ্যে 5 × 2 10। তো 10ও তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 10-এর বর্গমূল যে সংখ্যাটা সেটা আমার অমূলদ সংখ্যা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুটি অমূলদ সংখ্যা যখন গুণ করছি তখন অমূলদ সংখ্যা পাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস দেখবে, লেখা আছে সর্বদাই। যখন সর্বদাই কথাটা লেখা থাকবে তোমাকে তখন খুব ভালো করে এটাকে বুঝতে হবে যে সত্যি এটা কি সবসময় হবে। দেখি আরেকটা উদাহরণ নিয়ে দেখি। যদি আমি মনে করো 8-এর বর্গমূল নিলাম, 8-এর বর্গমূল একটা অমূলদ সংখ্যা। এখানে বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল, তো আমি এইটাকে একটা অমূলদ সংখ্যা নিলাম। আবার আমি 2-এর বর্গমূল নিলাম, এটাও মূলদ সংখ্যা। তাহলে 8-এর বর্গমূল আর 2-এর বর্গমূল করলে কি হবে? বর্গমূলের মধ্যে 8 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে হলো 16।
তো 16-র বর্গমূল এখন তোমরা চিন্তা করো। 16 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 গুণিত 4 16, তার মানে 16-র বর্গমূল হচ্ছে 4, যেটাকে আমরা 4-এর 1 মানে p/q, যেখানে p আর q দুটোই পূর্ণ সংখ্যা, আমি সেই আকারে লিখতে পারছি। এইখানে আমি দেখলাম আসলে অমূলদ সংখ্যা, যখন দুটো অমূলদ সংখ্যাকে গুণ করলাম পাচ্ছি অমূলদ সংখ্যা। কিন্তু পরের কেসে দেখলাম একটা অমূলদ সংখ্যা আরেকটা অমূলদ সংখ্যা দুটোকে গুণ করলাম, পেয়ে গেলাম কি? পেয়ে গেলাম মূলদ সংখ্যা। তার মানে বুঝতে পারছি কখনো মূলদ হবে কখনো অমূলদ হবে। সুতরাং দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদও হতে পারে অমূলদও হতে পারে, মূলদ কিংবা অমূলদ সংখ্যা হতে পারে। এটাই আমাদের ঠিক অপশান হবে। 3 নম্বরটা দেখি। এটা পাই এবং 22-এর 7। তোমরা জানো পাই আমরা যখন বৃত্তের পরিধি সূত্র পড়েছি তখন 2πr পড়েছি, যখন বৃত্তের ক্ষেত্রফল পড়েছি তখন π/r² পড়েছি। সুতরাং পাইয়ের একটা ভূমিকা, আমরা যখন বৃত্তের কোনো অঙ্ক করছি তখন দেখছি পাইয়ের একটা ভূমিকা আছে। পাইটাকে আমরা পাইয়ের মান 22-এর 7 নিয়ে থাকি, কিন্তু পাই আর 22-এর 7 দুটো সমান নয়। পাইয়ের খুব কাছাকাছির মান হচ্ছে 22-এর 7। পাই একটা, যখন পাইকে আমরা দেখি দশমিকে বিস্তার দেখি তখন এটা অসীম এবং অনাবৃত্ত। সুতরাং বুঝতে পারছো পাই একটা কি? অমূলদ সংখ্যা। এবং 22-এর 7, দেখো 22 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, তো 22-এর 7 p/q আকারে প্রকাশ করছি, তো এটা তো মূলদ সংখ্যা। তো 22-এর 7 হলো মূলদ সংখ্যা আর পাই হলো অমূলদ সংখ্যা। এখন দেখব আমরা এইখানে কিছু আছে কি নেই। দেখো ডি অপশানে আছে পাই অমূলদ সংখ্যা এবং 22-এর 7 হচ্ছে মূলদ সংখ্যা। তো বুঝতে পারছো কেন আমরা ডিকে চুজ করছি। ডিকে এই জন্যে কারেক্ট বলছি কারণ পাই অমূলদ সংখ্যা, যেটা অসীম এবং অনাবৃত্ত, কিন্তু 22-এর 7 আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এটা পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা, দুটোই পূর্ণ সংখ্যা আর p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, সেই জন্য এটা 22-এর 7টা হলো মূলদ সংখ্যা। চলো পরের কোশ্চেনগুলো দেখি। 4 নম্বরটা কি বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নেই। এখন দুটি মূলদ সংখ্যার মাঝখানে কি কোনো মূলদ সংখ্যা আছে কি নেই এটা জানার জন্যে এরকম অঙ্ক আমরা করেছি যদিও, তবুও তোমরা দেখো আমি একটা দুটো মূলদ সংখ্যা নিয়ে নিলাম, মনে করো 1-এর 3 আর এখানে নিলাম আমি 2-এর 3। 1-এর 3 আর 2-এর 3-এর মাঝখানে কি একটা মূলদ সংখ্যা পাবো না দুটো পাবো না তিনটে পাবো না প্রচুর পাবো, এটা তোমরা নিজেরাই চিন্তা করো। মনে করো 1-এর 3কে আমি লিখতে পারি, 3কে যদি 5 দিয়ে গুণ করি 1কেও 5 দিয়ে গুণ করতে লাগবে, তার মানে আমার 1-এর 3টা হয়ে গেল 5-এর 15, 5-এর 15। আর সেই রকম করে যদি এই 3কে আমি 5 দিয়ে গুণ করি 2কেও 5 দিয়ে গুণ করতে লাগবে, তার মানে 2-এর 3টা হলো 10-এর 15। এবার 5-এর 15 আর 10-এর 15 কিছুই না, দুটোই কিন্তু 1-এর 3 আর 2-এর 3কে প্রকাশ করছে।
এবার 5-এর 15 আর 10-এর 15-র মধ্যে তুমি জানো 6-এর 15 হবে, 7-এর 15 হবে, 8-এর 15 হবে, 9-এর 15 হবে, এইভাবে বেশ কয়েকটা মূলদ সংখ্যা পাচ্ছি। 5 দিয়ে গুণ করলাম, সেই জন্যে 3কে আমরা দুটোরই হরকে 15 করেছি, সেই জন্যে আমরা এইখানে 6, 7, 8, 9 চারটে মূলদ সংখ্যা পাচ্ছি। এইখানে যদি আমি 50 দিয়ে গুণ করে দিতাম, এইখানেও 50 দিয়ে গুণ করে দিতাম, তাহলে কি হতো? এইখানেও আমার 50 হতো, আর এইখানেও 100 হয়ে যেত। 50 আর 100, তার মানে 50 আর 100-র মধ্যে বহু 49টা আমি মূলদ সংখ্যা পেয়ে যেতাম। এইরকম হরকে যতই বড় করবে, তুমি দুটো মূলদ সংখ্যার মাঝখানে তুমি নিজের মন মতো মূলদ সংখ্যা পেতে পারো। তার মানে আমরা বুঝতে পারলাম দুটো মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য, এর কোনো শেষ নেই, অসংখ্য মূলদ সংখ্যা আমরা পেতে পারি। সুতরাং দেখো, দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এটা যদি বুঝতে পারো তাহলে এই সি নম্বরটা হবে আমাদের কারেক্ট অপশান, কারণ দুটো মূলদ সংখ্যার মাঝখানে বহু মূলদ সংখ্যা তুমি পেতে পারো। 5 নম্বরে কি আছে? দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নাই। এইভাবে আমরা দুটো অমূলদ সংখ্যা লিখব আর লিখে দেখব সত্যি সত্যি কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। চলো, দুটো অমূলদ সংখ্যা আমরা লিখব। কিভাবে লিখব? মনে করো 0.1011011101111 এইরকম আমার অসীম দিকে চলে যাচ্ছে আর অনাবৃত্ত থাকছে। এটাকে আমরা কি বলতে পারি? এটা আমরা একটা অমূলদ সংখ্যা লিখলাম। এবার যদি আমি 3.5050050005 এইরকম একটা অমূলদ সংখ্যা লিখলাম। তোমরা জানো এইগুলো অমূলদ সংখ্যা হয়। এবার এই দুটোর মাঝখানে কি তোমরা অমূলদ সংখ্যা লিখতে পারবে? দেখো, এর মাঝখানে, এই দুটোর মাঝখানে আমি যদি 1.30030030003 এমনি লিখি, তাহলে এই দুটোর মাঝখানে হলো কি না? হলো। এইরকমই যদি আমি 1.400040004 এইরকম একটা সংখ্যা লিখি, সেটা অমূলদ সংখ্যা হবে। এরকম করে 1.2.0.505505555 এরকম লিখলাম। এইরকম আমি বহু সংখ্যা লেখা যায়। তার মানে এই দুটো সংখ্যার মাঝখানে যে সংখ্যা দুটো আমি নিয়েছিলাম, দুটো অমূলদ সংখ্যা নিয়েছিলাম, আর তার মাঝখানে দেখছি আমি প্রচুর অমূলদ সংখ্যা লিখতে পারি। তার মানে দুটি অমূলদ সংখ্যার মাঝখানে যে কোনো মূলদ সংখ্যা নাই, কথাটা ভুল। একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, সেটাও ভুল। কোনো অমূলদ সংখ্যা নাই, এটাও ভুল। আর আমরা কি দেখলাম? অসংখ্য অমূলদ সংখ্যা আছে। দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। 6 নম্বরটা বলেছে শূন্য সংখ্যাটি এ অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এটা কীরকম কথা?
আমরা আগেও জেনেছি যেটাই অখণ্ড সংখ্যা সেটা পূর্ণ সংখ্যা, কারণ অখণ্ড সংখ্যা কি আসে? 0, 1, 2, 3, 4, 5 এমনি সমস্ত যেগুলো অসীম দিকে চলে যায় সেগুলো সবই আমাদের অখণ্ড সংখ্যা, আর সেগুলো পূর্ণ সংখ্যাও। সুতরাং এইটা তো হবে না, বুঝতে পারছি। পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়। 0 আমরা জেনেছি 0 একটি মূলত সংখ্যা। কেন? কারণ 0কে 0/1 রূপে প্রকাশ করা যায়, p/q রূপে প্রকাশ করা যাচ্ছে, যেখানে q নট ইকুয়াল টু 0, আর দুটোই p আর q দুটোই আমার পূর্ণ সংখ্যা। তো সেই জন্যে 0 পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, এই কথাটা ঠিক নয়, কারণ এটা মূলত সংখ্যাও। সিতে বলছে মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আমরা জানি, আমরা পড়ছি এটা বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা কি হয়? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা সবাইকে নিয়ে যে সমষ্টি তাকে আমরা বলি বাস্তব সংখ্যা। সুতরাং যেটা মূলত সংখ্যা সেটা বাস্তব সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা সেটাও বাস্তব সংখ্যা, যেটা অমূলত সংখ্যা বা মূলত সংখ্যা সবাই বাস্তব সংখ্যা। সুতরাং এইটাও যে ঠিক কথা নয়, তোমরা বুঝতে পারছো। দেখি এইটা কি আছে। 0 সংখ্যাটি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা। যেটা আমরা বললাম 0 আমাদের অখণ্ড সংখ্যা, কারণ অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা, 0 একটি পূর্ণ সংখ্যা। মূলত সংখ্যা, কারণ 0কে 0/1 লেখা যায়, এবং বাস্তব সংখ্যা। এইগুলো যখন আছে তখন এটা বাস্তব সংখ্যাও। কিন্তু 0 অমূলত সংখ্যা নয়, 0 অমূলত সংখ্যা নয়। সেই জন্যে 0 সংখ্যাটিকে আমি কি পরিভাষা দিতে পারি? 0 অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলত সংখ্যা নয়। ডিটা এর কারেক্ট অপশান। তো 14 নম্বরে এমসিকিউতে আমাদের এইগুলোই ছিল, কোনটা ঠিক কোনটা ভুল। আশা করি তোমরা এগুলো সঠিকভাবে বুঝতে পেরেছো। চলো আমরা 15 নম্বরটা করে ফেলি, সেটা সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 15 নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। উত্তরটা ছোট হবে, সেই জন্যে আশা করি 1, 2, 3, 4, 5 5টা অঙ্ক আছে, 5টাই এক বোর্ডে করিয়ে দিতে পারবো। প্রথমটা বলছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার যোগফল একটি মূলত সংখ্যা হবে। দেখো, দুটো অমূলত সংখ্যাকে যদি তুমি 3 বর্গমূল প্লাস 2 বর্গমূল এরকম দুটো অমূলত সংখ্যাকে যোগ করো, তো সর্বদাই অমূলত সংখ্যাই হবে। অমূলত সংখ্যাকে অমূলত সংখ্যার সঙ্গে যোগ করলে অমূলত সংখ্যাই হবে। সুতরাং এইটা আমার একটা অমূলত সংখ্যা হয়ে গেল। সেই রকমই যদি আমি কোনো একটা মূলত সংখ্যাকে অমূলত সংখ্যার সঙ্গে যোগ করি, তাহলে সেটা কি হবে? অমূলত সংখ্যাই হবে। মূলদের সঙ্গে অমূলত যোগ করলেও ওটা অমূলত হয়ে যাবে। মূলত সংখ্যার সঙ্গে মূলত সংখ্যা যোগ করলে মূলত থাকবে, কিন্তু এরকম ক্ষেত্রে দেখো √3 + √2 কী হচ্ছে? অমূলত। 5 + √2 কী হচ্ছে? অমূলত। সেই রকমই 5 - √2, দেখো মূলদের সঙ্গে অমূলত যখন আমি বিয়োগ করছি সেটাও কি হচ্ছে? আমার অমূলত হচ্ছে।
তার মানে আমরা এখানে দুটো অমূলদ সংখ্যা পেলাম। দেখো, তার মানে আমরা এখানে আলোচনা করলাম 5-এর সঙ্গে যখন 2-এর বর্গমূল যোগ করছি এটা অমূলদ সংখ্যা হচ্ছে, এবং 5-এর সঙ্গে যখন √2কে বিয়োগ করছি তখনও আমাদের এটা অমূলদ সংখ্যা হচ্ছে। তার মানে এই সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা, এইটা একটা অমূলদ সংখ্যা। এখানে বলছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। তাহলে আমি যদি এই উদাহরণে একটা অমূলদ সংখ্যা নিই 5 + √2, দেখো এইটা একটা অমূলদ সংখ্যা নিলাম, আর দ্বিতীয় অমূলদ সংখ্যা নিলাম 5 - √2, নিতেই পারি কারণ এটাও অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, সুতরাং দুটো অমূলদ সংখ্যার আমি এখন যোগ করছি কারণ যোগফল বলেছে। তো যোগ করলে দেখো প্রথমটা তো 5 প্লাস 2-এর বর্গমূল লিখব, আর এটা ব্র্যাকেটের বাইরে গেলে +5 আর -2-এর বর্গমূল। এখন এইখানে দেখো 2-এর বর্গমূল প্লাস আর 2-এর বর্গমূল মাইনাস, দুটো কেটে যাবে, তাহলে 5 আর 5 কত হলো? 10 হলো। 5 আর 5 10। আর 10 কি? 10 একটা মূলদ সংখ্যা, কারণ 10কে আমরা 10 আর নিচে 1 লিখতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি। সুতরাং এইটা আমাদের একটা উদাহরণ হয়ে গেল 5 + √2 এবং 5 - √2। তাহলে আমাদের এই দুটি অমূলদ সংখ্যার যে উদাহরণ হলো 5 + √2, এটা একটা অমূলদ সংখ্যা, কমা দ্বিতীয় অমূলদ সংখ্যা 5 - √2, এটাও একটা অমূলদ সংখ্যা। সুতরাং এইখানে একটি উদাহরণ লিখতে বলেছিল যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। সুতরাং আমরা দেখলাম দুটি অমূলদ সংখ্যা যাদের যোগফল একটি মূলদ সংখ্যা। তো এইরকমই দেখো একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা জেনেছি √2কে যদি 5 দিয়ে যোগ করি তো এটা একটা অমূলদ সংখ্যা হলো। এবার যদি আমি আরেকটা অমূলদ সংখ্যা নিয়ে নিই, যেখানে মনে করো √2 + 3 আছে, তাহলে এখানে আমি একটি অমূলদ সংখ্যাকে আরেকটা অমূলদ সংখ্যার থেকে বিয়োগ করছি, তো এটাই আমার বিয়োগফল। তো এইখানে √2 + 5, √2 + 5, যেটা আমার প্রথম সংখ্যাটা ছিল আর এটা অমূলদ সংখ্যা ছিল, তাকে বিয়োগ করছি √2 + 3 দিয়ে। তাহলে এইটা মাইনাস আছে বাইরে, তো এটা -√2 হয়ে যাবে, আর মাইনাস ইন্টু প্লাস -3। দেখো এইখানে আবার +√2 -√2 কাটাকাটি হয়ে যাচ্ছে, আর আমরা কি পেলাম? 5 - 3 2। তো এইখানে আমরা দেখলাম যখন √2 + 3কে √2 + 5-এর থেকে বিয়োগ করলাম, আর দুটি অমূলদ সংখ্যা ছিল, তো বিয়োগফল কি পেলাম? আমরা একটি মূলদ সংখ্যা পেলাম। তাহলে আমরা এই উদাহরণটা দিতেই পারি। এইখানে দেখো, এইখানে দুটোকে যোগ করলে আমরা পেয়েছিলাম 10, 10 একটি মূলদ সংখ্যা। এখানে আমরা পেলাম √2 + 5 একটি অমূলদ সংখ্যা, এর থেকে আমি বিয়োগ করেছিলাম √2 + 3কে, আর পেয়েছিলাম 2, এটা একটা মূলদ সংখ্যা।
মোটামুটি কথা হচ্ছে যখন অমূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা যোগ করা হচ্ছে তখন কিন্তু এটা অমূলদ সংখ্যা হচ্ছে। সুতরাং এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যাকে যখন অমূলদ সংখ্যার থেকে বিয়োগ করছি, এই উদাহরণে সবসময় এটা হয় না, কিন্তু এটা একটা উদাহরণ তৈরি করা হয়েছে যেখানে বিয়োগ করার পরে আমার বিয়োগফল হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখি 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। এটা একটু আগেও যখন আমরা এমসিকিউ করছিলাম এরকম আমরা করেছিলাম। 1-এর 7 আর 2-এর 7 এর মধ্যে আমাকে যে কোনো একটা মূলদ সংখ্যা লিখতে হবে। তো তোমরা কি করবে, একটু হরকে বড় করে নাও, কিন্তু 7-এর সঙ্গে যখন 2 হরকে যখন কিছু সংখ্যা দিয়ে গুণ করবে, লবকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে 1-এর 7 হয়ে গেল 2-এর 14। এইরকমই এইখানে যখন 2 দিয়ে গুণ করবে তাহলে হরটা হয়ে গেল 14, এবার উপরেও 2 দিয়ে গুণ করবে তাহলে এইটা হয়ে গেল 4-এর 14। এবার 2-এর 14-র পরে 4-এর 14, এর মাঝখানে কি আছে? এর মাঝখানে আছে 3-এর 14। তার মানে 1-এর 7 এবং 2-এর 7-এর মাঝখানে কি লিখলাম আমরা? 1-এর 7 এবং 2-এর 7-এর মাঝখানে আমরা লিখলাম 3-এর 14। 3-এর 14 কেমন করে লিখলাম? কারণ 1-এর 7-কে আমরা লিখতে পারি 2-এর 14 আর 2-এর 7-কে লিখতে পারি আমরা 4-এর 14। সুতরাং মাঝখানটা আমরা পেয়ে গেলাম 3/14। পরেরটা 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। এটার জন্য কিন্তু তোমাকে আগে দশমিকে বিস্তার করে নিতে হবে। চলো করে নিই। 1-এর 7 এবং 2-এর 7-কে দশমিকে বিস্তার করতে লাগবে এবং ওই দশমিক সংখ্যার মাঝখানে একটি অমূলদ সংখ্যা বসাতে হবে। তাহলে 1-এর 7-কে যখন তুমি ভাগ করবে, তো বুঝতে পারছি 1-এর 7-কে আমরা লিখতে পারি 0.1428 আর তারপরেও কিছু আমি অঙ্ক পাব। তাহলে 1-এর 7-কে লিখতে পারি আমি 0.1428 এরকম আমি পুরোটা করিনি এবং সেরকম 2-এর 7-কে করিনি। 2-এর 7কে কিছুটা দশমিকে বিস্তার করিনি। ঠিক আছে, এইখানে আমরা বুঝতে পারছি 1-এর 7 0.1428 আর কিছু এরপরও কিছু সংখ্যা পাবো। আর 2-এর 7-কে আমরা লিখতে পারি 0.2857 এরকম। তাহলে আমাদের একটা অমূলদ সংখ্যা লিখতে হবে যেটা 0.1428 এবং 0.2857-এর মাঝখানে। তাহলে এই অমূলদ সংখ্যা আমরা লিখতেই পারি এর মধ্যে এবং এর মধ্যে 0.2 যেই লিখে দিলাম তার মানে হচ্ছে 0.1428-এর থেকে এটা বড়, কারণ এইখানে দশমিকের পরে 1 আছে, আমি লিখলাম দশমিকের পরে 2। এবার এটাকে দ্বিতীয় স্থানটা দেখতে হবে। দ্বিতীয় স্থানটা 8 আছে, তো 8-এর ছোট যেই তুমি লিখবে, মনে করো আমি লিখলাম 0.20 2 0 0 2
0.0002 এমনি যখন আমি এই সংখ্যাটা লিখলাম, তুমি এই সংখ্যাটা দেখেই বুঝতে পারছো এটা যখনই যতদূরই আমি বিস্তার করি এটা আমার কখনোই আবৃত হবে না, সুতরাং এটা অমূলদ সংখ্যা। দেখো আমাকে বলেছিল 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখতে। আমি জানি 1-এর 7 সমান করে দেখে নিলাম 0.1421। যদি আমি কিছু আরেকটু ভাগ করতাম তাহলে এটা আবৃত হয়ে যেত। 2-এর 7 তো আবৃত হবে, কারণ যে কোনো p/q আকারে যে সংখ্যাগুলো মূলদ সংখ্যাগুলো তুমি লেখো এগুলো হয় সসীম হবে বা অসীম আবৃত হবে। কিন্তু যখনই আমাদের এই রকম সংখ্যা হবে তখন আমরা এটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো না। এবার শেষ প্রশ্ন, 0.0123 আর 3-এর উপর পৌনঃপুনিক। শুধু 3-এর উপর পৌনঃপুনিক আছে। দেখো আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। তো সামান্য ভগ্নাংশ মানে কি? সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে এক কথায় মূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করি। এটাকে যদি আমি p/q আকারে প্রকাশ করি তাহলে বলবো এটা সাধারণ ভগ্নাংশে আমি লিখলাম। তাহলে আমাদের সংখ্যা দেওয়া আছে 0.0123 আর 3-এর উপর পৌনঃপুনিক। এটাকে আমাকে p/q আকারে প্রকাশ করতে হবে। এটা আমরা করা হয়ে গেছে আমাদের। এটা কিভাবে লিখি? দশমিক পরে যে সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটাকে লিখে দেব 123। শূন্য লেখার তো কোনো মানে হয় না, কারণ প্রথমে যদি শূন্য থাকে ওর কোনো ভ্যালু নেই। 1 2 3 লিখে দিলাম। এবার যে কটার উপর পৌনঃপুনিক নেই সেই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তো 0 1 2-এর উপর পৌনঃপুনিক নেই, সেই জন্যে 12 এইখানে থেকে বিয়োগ হয়ে যাবে। পুরো সংখ্যাটাকে লিখলাম 1 2 3, আর 1 আর 2-এর উপর পৌনঃপুনিক নেই, সেই জন্যে 12কে আমরা বিয়োগ করলাম। আর যটার উপর পৌনঃপুনিক আছে এইখানে দেখো 3-এর উপর পৌনঃপুনিক আছে, সেই জন্যে ততগুলো 9 লিখব। আর দশমিক পরে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক নেই ততগুলো 0 দিতে হবে। সুতরাং দশমিক পরে দেখো 0 1 2 3টে অঙ্ক পাচ্ছি আমরা। তো এই 3টে অঙ্কের উপর পৌনঃপুনিক নেই, সুতরাং 3টে 0 বসাতে হবে। এবার দেখো 123 - 12 হচ্ছে 111/9000। তো এটা কিন্তু p/q আকারে প্রকাশ করলাম। 0.0123 3-এর উপর পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে লিখে নিলাম। তো এইটাই হয়ে যাবে এর উত্তর। কিন্তু এইখানে দেখো, এইখানে বুঝতে পারছো এই 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 উত্তরটাকে আমরা এইখানে করেছি, এটাকে দেখো 111 3 দিয়ে ভাগ করা যায়, আর 9000কেও 3 দিয়ে ভাগ করা যায়। সেই জন্যে এই কাটাকাটিটা করে দেবে। 3 তিরিখে 9, 3 7 21, আর এইখানে কাটবে 3 তিরিখে 9, 3000। তাহলে 0.0123 আর 3-এর উপর পৌনঃপুনিককে আমরা লিখে ফেললাম 37/3000। এইটা হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশের রূপে। তো এই ছিল সংক্ষিপ্ত উত্তরাভিত্তিক প্রশ্ন। আশা করি আজকে MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো করালাম
সেগুলো তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো আর নিজের বন্ধুদের সঙ্গেও শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থেকো।